হাই এভরিওয়ান, আজকে আমরা নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি, মানে হচ্ছে ফ্রম জিরো থেকে। আগের দিনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই তোমরা হয়তো দেখেছো, যে আমরা চ্যাপ্টার শুরু করে দিয়েছি। আজকে আমরা সুলতানি যুগের দৈবসত্ত্ব নিয়ে আলোচনা করব। ছোটো ছোটো ভিডিও করব আমরা, সেই ছোটো ছোটো ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, এবং প্রত্যেকটা ক্লাসের পর যে যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করে দিচ্ছি বা যে পয়েন্টগুলো, সেগুলো তোমরা ভালো করে রিভিশন দিয়ে দেবে। ওই প্রশ্নগুলো পড়ো, তোমাদের যথেষ্ট উপকার দেবে, এবং এই প্রশ্নগুলো খুবই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আর কথা না বলে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী যে চ্যাপ্টারের জায়গা, সেটা হচ্ছে সুলতানি আমলের দৈবসত্ত্ব। সুলতানি আমলের দৈবসত্ত্ব বলতে গেলে তাহলে আমরা কি আসবো? আগের দিন আমরা দৈবসত্ত্ব নিয়ে আলোচনা করেও ছিলাম, যে একটা দৈবসত্ত্ব ছিল যে অতীতকালের মানুষের এরকম ভাবনাধারা ছিল যে আমরা রাজাকে মনে করি দেবতার তিনি প্রতিনিধি, সেরকম। সুলতানি আমলে তাহলে কীভাবে? 1206 সাল আমি বলেছিলাম সুলতানি আমল। কত সাল? 1206 সুলতানি আমল। বেশ কথা। সুলতানি, এই সুলতানি আমল 1206 থেকে চলেছিল প্রায় 1525 নাগাদ পর্যন্ত, ঠিক আছে? মানে 1206 টু 1525 পানিপথের যুদ্ধ। তো এই যে দীর্ঘ 320 বছর আমরা দেখতে পাই, এই দীর্ঘ 320 বছরে কিন্তু 5খানা মোট রাজবংশ এসছে। প্রশ্ন আসতে পারে এখানে, কটা রাজবংশ তাহলে আসলো? এটাকে বলা হয় মাইন্ড ম্যাপ। আমরা মাইন্ড ম্যাপ করে করে বলবো 5খানা রাজবংশ, 5টা রাজবংশ, ঠিক আছে? এবার এই সুলতানি শাসকরা কিন্তু সকলেই দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই কিন্তু দৈবসত্ত্বে বিশ্বাসী। তাহলে প্রশ্ন আসতে পারে, তারা কি দৈবসত্ত্বে বিশ্বাসী? ইয়েস, তারা কিন্তু দৈবসত্ত্বে বিশ্বাসী, ঠিক আছে? এবার তার একটা তাদের স্যার উদাহরণ বলুন। হ্যাঁ, বলে দিচ্ছি। সেটা কি? ইলতুৎমিশ কিন্তু নিজেকেই খলিফা যে তন্ত্র ছিল আমাদের ক্ষেত্রে, সেই খলিফা তন্ত্রে কিন্তু বা খলিফার সেনাপতি বলে নিজেকে অভিহিত করতেন। উদাহরণ, সোজা কথা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে ইলতুৎমিশ কি বলতো নিজেকে? খলিফার সেনাপতি, খলিফার প্রতিনিধি। এই প্রশ্নটা কিন্তু আসে। এই ডাইনাস্টিটাকে কি বলা হয়? যে প্রথম যে ডাইনাস্টিটা আসছে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক থেকে ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, বলবন, এই যে ডাইনাস্টিটাকে আসছে, এই ডাইনাস্টিটাকে কিন্তু আমরা বলে থাকি স্লেভ ডাইনাস্টি। মাথায় রেখো। তাহলে ইলতুৎমিশ তাহলে কোন ডাইনাস্টির মধ্যে পড়ছে? অলসো স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ বলা যেতে পারে, দাস। এবার কেন দাস? ইলতুৎমিশ ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবকের দাস। কুতুবউদ্দিন আইবক নিজেও কিন্তু দাস ছিলেন। ভারতবর্ষ নিয়ে যখন একটা টালমাটাল চলছে, সেই সময় তিনি এটা করছেন। আমি এটা পরে যখন সুলতানি আমলে ঢুকবো তখন আলোচনা করব। তাহলে ইলতুৎমিশ নিজেও দাস বংশের ছিলেন। এছাড়া তিনি কি করেছিলেন? এরপরে যদি আমরা দেখি আর কারা কারা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন, একজন রাজার নাম বলুন। রাজা কিন্তু বিশাল অহংকারী ছিলেন, সাংঘাতিক, জবরদস্ত যাকে বলা হয়, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। লোকটা খুব চালাক ছিল, সোজা কথায় বিশাল চালাক। তিনি কি করতেন? বেশি জায়গা দখল করতেন না, নিজেকে নিজের মতো বেঁধে রাখতেন, অনুপমের গানের মতো, যে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বলবনও তাই ছিল। বলবন নিজেকে নায়বত ই খুদাই, এই শব্দটা মাথায় রেখো। বলবন বলতেন কি? বলবন নায়বত ই খুদাই। নায়বত ই খুদাই, বেশ। অর্থাৎ এর মানে কি? ঈশ্বরের প্রতিনিধি। প্রশ্ন এটা সেম, ঈশ্বরের প্রতিনিধি মানে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। বন্ধু, প্রশ্ন কিন্তু নানানভাবে আসে।
তাহলে নাইবাতি খুদাইও কিন্তু ঈশ্বরের প্রতিনিধি, এটা মাথায় রাখবে। নোট নিতে নিতে যাও তোমরা, তাহলে কি কিন্তু সুবিধে হবে। কেউ স্ক্রিনশট করছো, সেটা হয়তো খুব একটা কাজের নাও হতে পারে, পারলে একটু নোটটা নিতে নিতে লেখো, তাহলে তোমাদের অনেকটা একটা নোটও তৈরি হয়ে যাচ্ছে, সেটা সুবিধে হবে। এছাড়া তিনি জিলিল্লাহ, এই উপাধিটাও কিন্তু তিনি নিয়েছিলেন। জিলিল্লাহ, কোথায় লিখি, এখানটায় লিখি, জিলিল্লাহ, এই উপাধিটাও কিন্তু তিনি নিয়েছিলেন। এটার মানেও কিন্তু ঈশ্বরের প্রতিনিধি। তিনি নিজেকে মনে করতেন এক প্রকার যে আমি ঈশ্বরের আধার, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। বেশ এ পর্যন্ত ঠিক ছিল। তিনি এমন কিছু কাস্টম বলা যেতে পারে তৈরি করলো, যেগুলো কিন্তু মানুষকে এক প্রকার অতিষ্ঠ করেছিল। দুটো কাস্টম বলছে, বা যেসব পালনীয় কর্তব্য যেটা আছে, সেটা কি, এগুলি মুছে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের কি কি আসছে, সেটা হলো সিজদা এবং পাইবস, এই দুটো সিস্টেম মাথায় রাখুন। সিজদা, পাইবস, প্রশ্নবন্ধু, এটা আসবেই আসবে, এরকম ধরনের প্রশ্ন একটা। সিজদা মানে কি, ধরা যাক সিংহাসনের সামনে আমি নতজানু হলাম, এটাকে আমার বলা হচ্ছে সিজদা। পাইবস কি, পাইবসটা এবার একটু অন্য ধরনের। সম্রাটের যে পদযুগল রয়েছে, মানে দুটো পা আছে, এই দুটো পাকে আমি সোজা কথায় চুম্বন করব এবং করে আমি বলবো হ্যাঁ তুমি আমার ঈশ্বর। সিজদা পাইবস, এটা কিন্তু বলবন ধার করেছিল পারস্য থেকে, যে না ওখানে ওই কাস্টমটা চলে, তাহলে আমার রাজপ্রাসাদে ওই কাস্টম কেন চলবে না, তাহলে এই কাস্টমটা আনা হচ্ছে। সিজদা পাইবস কে ইউজ করতেন, তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি। সিজদা মানে কি, সিংহাসনের সামনে যাবে, সামনে নতজানু হবে, সিংহাসনের সামনে নতজানু। পাইবস মানে হচ্ছে সম্রাটের পদযুগল, আমি কি করব, সম্রাটের পদযুগল চুম্বন করা। এটা কোথা থেকে আসা, আমাদের নয়, পারস্য দেশ থেকে ধার করা। ঠিক আছে, সিজদা পাইবস। এটার মানে কি জানো, এটার মানেটা হচ্ছে যে এটা শুধু আল্লাহর প্রাপ্য, মানে আল্লাহর প্রাপ্য, আল্লাহর প্রাপ্য। তার স্বর্গীয় অধিকারের দাবি যে জোরালো করলো, সেটার উদ্দেশ্যেই কিন্তু এই ফরমান তিনি জারি করেছিলেন। এটাই কিন্তু সুলতানি আমলের একটা বলা যেতে পারে দৈব সত্য। যদিও আলাউদ্দিন খলজি কিন্তু খলিফাদের খুব একটা মানতেন না, এটা মাথায় রাখবে যে কোন শাসক খুব একটা খলিফাদের মানতেন না সুলতানি আমলে, আলাউদ্দিন খলজি। কোন শাসক সম্পূর্ণভাবে খলিফাতন্ত্রকে এবং খুবই ধার্মিকভাবে মেনে চলতো, সেটা হচ্ছে বলবন এবং ফিরোজ শাহ তুগলক, এগুলো এটা একটু মাথায় রাখবে। এবার আমরা আসবো নেক্সটে, যেটা হচ্ছে এইটুকুনি করার পর তোমরা চলে যাও সোজা কথা, আমি চলে আসবো বিতর্কে, এইটুকুনি। এবার বিতর্কটা কি, খুব ইম্পর্টেন্ট বিতর্ক বন্ধু, যে বিতর্কটা, বিতর্ক মানেই জানবে এটা ঝগড়া। কি ধরনের ঝগড়া, যে সুলতানি আমলে ক্ষেত্রে যে ধর্মাশ্রয়ী যে রাষ্ট্রের ভাবনাটা, এইটা কতটা, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। ধরা যাক ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ক্ষেত্রে আমি কয়েকজনের নাম বলছি, যে এরা মনে করলো কি যে সুলতানি শাসন ছিল ধর্মাশ্রয়ী। কারা কারা, এক নম্বর নাম সবার আগে মাথায় রাখবে, আর.পি. ত্রিপাঠী। আর.পি. ত্রিপাঠী, মির্জাপুর দেখে থাকলে তোমরা অবশ্যই জানবে সেই টাইটেলটা, ত্রিপাঠীজি, সেই ত্রিপাঠী নয়, এটা আর.পি. ত্রিপাঠী। তারপরে কি আছে, ডক্টর ঈশ্বরী প্রসাদ, খুব ইম্পর্টেন্ট, ঈশ্বরী প্রসাদ। আর হচ্ছে আশীর্বাদীলাল শ্রীবাস্তব আছে, রামশরণ শর্মা, এটা মাথায় রাখবো, রামশরণ শর্মা,
রাম শরণ শর্মা, রামশরণ শর্মা। এছাড়া হচ্ছে রমেশচন্দ্র মজুমদার, এরা প্রত্যেকে বলল কি যে সুলতানি আমল ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। অর্থাৎ ধর্মাশ্রয়ী শব্দটার মানে কি বলবো, ইংরেজিতে যদি জানতে হয় তাকে বলা হয় থিওক্রেটিক। এরা কি বললে যে হ্যাঁ, এরা প্রত্যেকেই ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে গেল। ধর্মাশ্রয়ী রাষ্ট্র। ফাইন, এর ইংরেজি হচ্ছে থিওক্রেসি। ঠিক আছে, থিওক্রেটিক রাষ্ট্র। কিন্তু এর অপোজিটে তো কিছু একটা আসবে, বিতর্ক যেহেতু, তাহলে অপোজিটে কি আছে? অপোজিট দিকটা যেটা রয়েছে এটা আমি মুছে দিলাম, যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র তো হলো, এরা মতামত দিবে। এর অপোজিটে যারা আছে তারা হলেন মোহাম্মদ আশরাফ, ইশতিয়াক হোসেন কুরেশি বলা হয়। ইশতিয়াক হোসেন কুরেশি, মোহাম্মদ হাবিব, খুব বিখ্যাত একজন মানুষ, আলিগড় মুসলিম কলেজের মোহাম্মদ হাবিবের চুল্লা কিন্তু যে হাবিব সেটা খুব বড় হিস্টোরিয়ান। তো মোহাম্মদ হাবিব, এরা বলল কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল না। ঠিক আছে, মাথায় রাখবে ধর্মাশ্রয়ী রাষ্ট্র সুলতানি আমল কিন্তু ছিল না। সুলতানি আমল ধর্মাশ্রয়ী ছিল না। তার মানে হচ্ছে সুলতানি আমলের ক্ষেত্রে এই দুটো আমরা দেখতে পাচ্ছি। তো বস্তুত সুলতানি আমলে একটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীভূত রাজতন্ত্র তাহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু এগুলো প্রত্যেকটা, যে কে কোনটা বলেছে, কে কার সাপোর্টে কথা বলছে, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন যা আমি আলোচনা করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কেন্দ্রীভূত রাজতন্ত্রের কথা বলছে, এটা ছিল কেন্দ্রীভূত রাজতন্ত্র। ঠিক আছে, সুলতানের শক্তির মূল ভিত্তি কি ছিল? সেনাবাহিনী এবং অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায় মানে হচ্ছে এখনকার এলিট। ঠিক আছে, অভিজাত, এদের ছাড়া কিন্তু সুলতান তার মতামত নিতেন। তার সে যাই করছেন না কেন, ধরা যাক চলো যাও ওখানে একটা বোম মারো, বা যাও ওখানে শেষ করে দাও জায়গাটা, এই সব কটাই কিন্তু এই এলিটদের কিন্তু জিজ্ঞেস করে তবেই কিন্তু সুলতান নিজেকে একটা বলা যেতে পারে দাখিল করতেন। তাহলে এইটা ছাড়া আমি কি আর কিছু পাচ্ছি যে না সুলতানি আমলের বিষয়গুলোর মধ্যে আর কি কিছু আছে? না, এইটুকুনির মধ্যে যদি তোমরা থাকো তাহলে মোটামুটি তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। আর মাথায় রাখতে হবে যে সব সুলতান ওই যে উলেমাদের কিন্তু খুব একটা তোয়াজ করতেন না। এবং সতীশচন্দ্র একটা কমেন্ট আছে, রাইট, এক্স্যাক্টলি আমি এটাই ভাবছিলাম। সতীশচন্দ্র এই লোকটার নাম না মাথায় রাখবে, এই মিডিয়াগুলোর উপর খুব ভালো কাজ করেছিলেন ভদ্রলোক। সতীশচন্দ্র টাইটেলটা হচ্ছে তার মুখার্জি। ঠিক আছে, এই সতীশচন্দ্র মুখার্জি তিনি একটা কথা বললেন, যে তিনি বললেন যে ওভারঅল যদি আমরা সুলতানি রাষ্ট্রটাকে দেখি তাহলে সেটা কিন্তু সামরিক এবং অভিজাততান্ত্রিক। সামরিক প্রশ্নটা আসে বলে আমি দিলাম, সামরিক প্লাস অভিজাততান্ত্রিক। এই প্রশ্নটা আসে সামরিক অভিজাততান্ত্রিক। তাহলে বন্ধু
সুলতানি আমল তো হলো, তাহলে এবার তোমরা বলবে স্যার তাহলে কি মুঘলরা কিছুই ছিল না? হ্যাঁ ছিল। মুঘল শাসন কিন্তু ধর্মতন্ত্র নয়। মুঘল শাসনকে মূলত কোনোভাবেই ধর্মতন্ত্র আমরা বলতে পারি না, এটা মাথায় রাখবে। মুঘল শাসনের ক্ষেত্রে এই কোনো কিছু খাটবে না। এই যা যা কথা হলো মুঘলদের ক্ষেত্রে খাটবে না, নো, হবে না। বাদশাহরা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের ছায়া প্রভৃতি বলে অভিহিত করতেন, কিন্তু কিন্তু বহু দূরে থাকা যে খলিফা ছিলেন, এই খলিফাকে কিন্তু তারা খলিফার প্রতি তারা কিন্তু কখনোই নিজেদের আনুগত্য দেখাতে যায় না, যে না স্যার আই অ্যাম ইউর সাপোর্টার, আই এম ইউর ফলোয়ার, ক্যান ইউ গিভ মি দ্য কনসেন্ট দ্যাট আই উইল বি দ্য নেক্সট রুলার অর কিং ইন দিস রিজিয়ন, যে আমি পরবর্তী রুলার এই জায়গায়। এটা কি সম্ভব? না, এটা কিন্তু মুঘলদের ক্ষেত্রে যাচ্ছে না। ঠিক এখান থেকে সত্য মিথ্যার একটা প্রশ্ন দিতে পারে, যেটা আমি তোমাদের ঘুরিয়ে দেব। আর মুঘলদের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রেখো, যে ক্ষমতার এরা কেন্দ্রে থাকলেও কখনোই কিন্তু তারা ধর্মীয় কর্তৃক যে একটা উদ্ভূত হওয়া বা একটা ধর্মীয় দিক থেকে ভাবা শাসন করব, সেই ব্যাপারটা বা ধর্মান্তরণ বা প্রশাসনের ব্যাপারে বলা যেতে পারে যে করার চেষ্টা তারা কিন্তু করতেন না। অর্থাৎ থিওক্রেসির যে ভাবনাটা, ধর্মাশ্রয়ী যে রাষ্ট্রটা, এটা কিন্তু মুঘলদের ক্ষেত্রে যায় না। তাই ওভারঅল যদি বলো যে দৈব সত্ত্বের জায়গাটা কি, তাহলে আমি নেক্সট আগের ক্লাসে আমি তোমাদের বলেও দিয়েছি, সেটা অবশ্যই তোমরা আমার এই ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। এবং আজকে আমরা মূলত আলোচনা করলাম হচ্ছে যে সুলতানি আমল এবং মুঘল আমলটা ধর্মাশ্রয়ী ছিল নাকি ছিল না, এবং দৈব সত্য তারা কতটা মানতেন, থিওক্রেসি বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসেবে তারা কতটা সাপোর্ট করতেন, কে কোন উপাধিটা কেমনভাবে লিখছেন বা কোন কাস্টম ফলো করতেন, এই ওভারঅলটা এখান থেকে এই প্রশ্নগুলো আসে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো ফ্রম জিরো, কারণ আমরা প্রত্যেকে চেষ্টা করছি তোমাদের কাছে এই রকম কন্টেন্টগুলোকে নিয়ে আসা, যাতে তোমাদের অসুবিধা না হয়। ছোট পর্ব কিন্তু সলিড পর্ব বন্ধু, তাই সেই দিক থেকে আমরা অল্প অল্প করেই পড়ছি, তোমরা পড়ে ফেলবে এই চ্যাপ্টারটা, আর পরবর্তী আমরা যা যা হয় আমরা ভিডিওতে শেয়ার করে দেব। তোমরা অবশ্যই যেটা করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে দেবে, বেল আইকনের দেখবে লেখা থাকবে অল কন্টেন্ট, সেটাকে তোমরা অবশ্যই প্রেস করে দেবে, আর বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস। তোমরা প্রত্যেকেই হয়তো এটা দেখে তোমাদের অনেকটাই কাছে দেবে। থ্যাংক ইউ।